সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরা জাহান দিবা আজ আপনাদের সঙ্গে রয়েছি। শুধুমাত্র গ্লোবালি কিন্তু নয়, বাংলাদেশেও কিন্তু ক্যান্সার রোগীদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর পেছনে রয়েছে নানাবিধ কারণ। আজ আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্যান্সার প্রতিরোধ কী এবং কেন। আর এই চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন ক্যান্সার বিশেষজ্ঞ। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার জাহাঙ্গীর আলম 1977 সালের জানুয়ারি মাসে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটালে মেডিকেল অনকোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথমেই জানতে চাইবো যে ক্যান্সার রোগীদের সংখ্যাটা আসলে কতটুকু? ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল ক্যান্সার অবজারভারি একটা সংস্থা আছে, সেটা ইন্ডিয়া বেসড করে ওরা করে। বাংলাদেশে ওই হিসেবে বাংলাদেশকে কাউন্ট করে নেয়। গ্লোবোকনের হিসাবে 2022 সালের যে লাস্ট পরিসংখ্যান, সেখানে আমাদের রোগীর সংখ্যা 16,67,000। আমাদের বাংলাদেশে ক্যান্সার রোগী আমাদের 17 কোটি জনগোষ্ঠীর মধ্যে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে, সেটার পরিসংখ্যাটি একটু আপনার কাছে জানবো। সারা পৃথিবীতেই বোথ জেন্ডারেই ফুসফুস ক্যান্সার 1 নাম্বার, তারপর ব্রেস্ট ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, স্টোমাক ক্যান্সার। আমাদের এই যে র্যাঙ্কিংগুলোতে, এই র্যাঙ্কিংগুলো আমাদের ইনসিডেন্স ওয়াইজ করা, যে কতটা প্রতি বছর আমরা কত নতুন রোগী পাচ্ছি, সেই রোগী পাওয়ার উপরে এটাই আগে। আমাদের দেশে প্রতি বছর যে নতুন কেসগুলো আসতেছে, সেখানে আমাদের বাংলাদেশের পরিসংখ্যানে 1,67,000, আর আমাদের মৃত্যুর সংখ্যা হচ্ছে 1,16,000। অর্থাৎ আমরা 1/3 বাঁচাতে পারতেছি, এটা একটা পরিসংখ্যান। আর এটা যদি আমরা বিশ্বব্যাপী দেখি, বিশ্বব্যাপী হচ্ছে 1,99,00,000 নতুন কেস প্রতি বছর, আর ওদের ডেথ রেট হচ্ছে 97,43,000। এটা গ্লোবোকনের হিসাবে। তাহলে ওখানে দেখা যায় 50%-এর উপরে রোগী বাঁচানো সম্ভব হচ্ছে, আমাদের 1/3 রোগী বাঁচানো সম্ভব হচ্ছে। আমাদের গল্পটা এখান থেকে শুরু হবে। আমাদের দেশে এই যে 1/3 রোগী আমরা বাঁচাতে পারছি, আমরা এই সংখ্যাটা যখন আমরা জানবো, তখনই আমাদের হিসাব করতে হবে যে এখন আমাদের করণীয় কী হবে, এই প্রতিরোধটা কেন গুরুত্বপূর্ণ। বাংলাদেশে পুরুষদের কোন ধরনের ক্যান্সারটা সব থেকে বেশি হচ্ছে এবং মহিলাদের কোন ধরনের ক্যান্সারটা সব থেকে বেশি হচ্ছে? পুরুষদের বেশি হচ্ছে লাং ক্যান্সার, আচ্ছা, ফুসফুস ক্যান্সার পুরুষদের বেশি হচ্ছে, আর মহিলাদের ব্রেস্ট ক্যান্সার। পুরুষদের আর মহিলাদের তো দুইটা ইন্ডিভিজুয়াল অর্গান আছে, প্রোস্টেট ক্যান্সার বা ওভারি ক্যান্সার, এটা র্যাঙ্ক আরও পরে, কিন্তু সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ফুসফুস ক্যান্সার। কিভাবে আমরা শুরু করতে পারি আসলে প্রতিরোধের বিষয়টা? আমি 16,67,000 যে পরিসংখ্যানটা বললাম, এখন যদি আমি 17 কোটি মানুষের হিসাব করি, তাহলে এখানে তো 16,84,00,000 বা 83,00,000 সামথিং আমরা যাদের ক্যান্সার নাই। তো এই জনগোষ্ঠীটা আমাদের জন্য অনেক বড় ইম্পর্টেন্ট। এই যাদের ক্যান্সার নেই, তাদেরকে ক্যান্সার থেকে রক্ষা করা, এটা প্রতিরোধ একদম সহজ হিসাবে আমাদের অনেক বড়। 16,67,000 যাদের ক্যান্সার অ্যাডভান্স স্টেজে আছে, তাদের হয়তো বাঁচানো যাচ্ছে না, একটা পর্যায়ে যে বাঁচানো যাচ্ছে না। যারা বেঁচে আছে, যেই জনগোষ্ঠীতে ক্যান্সার নেই, আমরা তাদের নিয়ে বরং গুরুত্ব দিই, তাদের নিয়ে আমরা চিন্তা করি। এটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধ। ক্যান্সার প্রতিরোধের জন্য আসলে আপনি যে কীভাবে করতে পারি, এটা দুইটা উইংস আছে। একটা উইংস অ্যাওয়ারনেস, আরেকটা উইংস হচ্ছে ক্যান্সার স্ক্রিনিং। সেই সচেতনতামূলক প্রোগ্রামগুলো আসলে কীরকম হতে পারে বা কোথায় আমরা এই ধরনের প্রোগ্রামগুলো আসলে করতে পারি? আমার জানা দরকার যে আমাদের এই দেশের প্রেক্ষাপটে ক্যান্সার কারণগুলো কী, ক্যান্সার কী কারণে আমাদের ক্যান্সার হতে পারে। আমাদের ক্যান্সার কারণ আমাদের কিছু পার্সোনাল ব্যাড হ্যাবিটস আছে। ব্যাড হ্যাবিটসের মধ্যে ধূমপান, তামাক বা তামাক জাতীয় দ্রব্য, যেই প্রিপারেশন আমি নিই। সহজ কথা, আমরা ধূমপান বলতে ভাবি যে সিগারেট খেতে ডাক্তার না বারণ করেছে তাহলে আমি জর্দা খাবো, ঠিক আছে? না, তা না। তামাকের যে কোনো প্রিপারেশনই এটা আমরা একদমই বর্জনীয়, এটা কোনো ইয়ে করা যাবে না। টোবাকো তো কার্সিনোজেনিক ইনগ্রেডিয়েন্টস আছে, যেটাকে আমরা কোনোভাবেই শরীরে অ্যালাউ করতে পারি না, অ্যালাউ করতে দেওয়া উচিত না। এখন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা আমাদের বারবার আমরা বলি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের বিজ্ঞানে জয় জয় করে, আমাদেরকে একদমই একটা কম্পিউটার দিয়ে আমাদের অনেকগুলা ওয়ার্কারের কাজ কমিয়ে ফেলেছে, একটা ট্রাক্টর মেশিন দিয়ে আমাদের কৃষি কাজ কমিয়ে ফেলেছে।
ট্রাক্টর মেশিন, এটা ট্রাক্টর মেশিন আসার আগে আমাদের এই জমি তৈরি করতে আমাদের ম্যানুয়াল তৈরি হতো। মানুষ সারাদিন, আমরা দেখলাম সারা রাত ভরে মানুষ এই খেতে তৈরি করতেছে, তৈরি করে শস্যের জন্য প্রিপেয়ার করছে, তাই না? এটা এখন নেই। এখন ওই সময়কালটা আজ থেকে বেশি না, 30 বা 40 বছর আগে, এই 40 বছর আগে আমাদের এত ডিজিজ, এত কমপ্লিকেশনস, এত কমপ্লেনও ছিল না আমাদের শরীরের, এত ইয়ে ছিল। কারণ কি, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল ভিগোরাস অ্যাক্টিভিটি, মানে তারা এত পরিশ্রম করতো, ওইটা আসলে ওইটা আবার মানাও যায় না, এত পরিশ্রম করাটা। এখন আমরা হচ্ছে কোনো পরিশ্রমের যে বিষয়গুলোতে, আমি বাসা থেকে গাড়িতে উঠলাম, অফিসে আসলাম, অফিস থেকে লিফটে উঠলাম, লিফটে এসে আমি অফিস করলাম, আবার একই, মানে শারীরিক কোনো কায়িক কোনো পরিশ্রম নেই। এই কায়িক পরিশ্রম হওয়াটা একটা বড় একটা বিষয়। এরপর একটা বিষয় হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসটা। ফুড হ্যাবিটসটার মধ্যে আমাদের ইয়াং জেনারেশন এখন জাঙ্ক ফুডে অভ্যস্ত হয়েছে, ফাস্ট ফুড, এটাতে অভ্যস্ত হয়ে যাওয়ার ফলে আমাদের এই যে ওবেসিটি, একটা এই ওবেসিটি আমাদের, এটা একটা বড় একটা ইস্যু হয়ে আসতেছে। এখানে আমাদের ফ্যাট সেলগুলোই তো বেশি, ফ্যাট ডিপোজিশন বেশি হচ্ছে। ফ্যাট ডিপোজিশন থেকে এই ফ্যাট সেলগুলো ভেঙে এখানে ইস্ট্রোজেন প্রোডাকশন বেশি হচ্ছে। ইস্ট্রোজেন প্রোডাকশনের কারণে আমরা অনেকগুলো দেখেছি হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সারগুলো বেড়ে যাচ্ছে। আমাদের যে ফিমেল পার্টে যাদের ওবেস ফিমেল যারা, তাদের ব্রেস্ট ক্যান্সার একটা বড় একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। ব্রেস্ট ক্যান্সারটা তাদের ইস্ট্রোজেন এক্সেস হয়ে যাচ্ছে। আমাদের ব্রেস্ট ক্যান্সারটাকে যদি আমরা এখানে আনি, আমরা মানে বুঝতেছি না কী কারণে আমার ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। আমাদের আজকে যে প্রতিরোধের যে বিষয়টা আছে, গ্রামে দেখা গেল যে জন্ম নিয়ন্ত্রণের বড়ি নিচ্ছে, সে কতদিন নিতে হবে বা কি একে বন্ধ করতে হবে, একটা সার্টেন টাইমে বন্ধ করতে হবে, হয়তো এইটাও বলা হচ্ছে। সেই গাইডলাইনটা তারা ফলো করছে, সেই গাইডলাইনটা তারা ফলো করছে না, ফলে 15 বছর 20 বছর জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেতে। এখানে যে তার যে ওটা তো ইস্ট্রোজেন, আমরা তো তাকে একটা হরমোনই দিচ্ছি তাকে ট্যাবলেট আকারে, তো ওই ইস্ট্রোজেনও তো একদিন দিনে দিনে তার শরীরে অ্যাক্সেস হয়ে যাচ্ছে। আর যাদের ফ্যামিলিতে আছে তাদের তো জেনেটিক্যালি একটা প্রিডিসপোজিশন আছে, জেনেটিক মানে মায়ের হয়েছিল বা খালার, বোনের, তার ওই যে আমি একটু আগে যে বলতেছিলাম যে জেনেটিক্স প্রিডিসপোজিশনটা হলো যে একটা ক্যান্সার আমাদের শরীর যেভাবে আল্লাহ তৈরি করে পাঠিয়েছেন, সেই জিনটার যদি একবার অ্যাবনর্মাল হয়ে যায়, মিউটেশন বলি আমরা। স্যার, কেউ যদি ব্যক্তিগতভাবে সচেতন থাকে তাহলে অনেকটাই কিন্তু এই ক্যান্সারটাকে সে প্রিভেন্ট করতে পারবে। সেটি আসলে কবে থেকে, কত বছরের বয়স থেকে তিনি যদি সচেতন থাকেন, সেটা ফিজিক্যাল অ্যাক্টিভ এবং আপনি খাবার দাবারের বিষয়গুলো বলছিলেন, আর কি কি বিষয় তার মেনে চলা উচিত? ক্যান্সার প্রতিরোধে আমরা কয়েকটা স্টেপে আমরা এটা নিতে চাই। ক্যান্সার প্রতিরোধটা আপনি ব্যক্তিগত পর্যায়ে এখানে আসছেন, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, আমরা এই 4টে স্টেপে যদি আমরা ভাগ করতে পারি, তখন আমরা একটা প্রোগ্রামটাকে কনসাইজড বা একটা অর্গানাইজড প্রোগ্রাম আমরা তৈরি করতে পারবো। ব্যক্তিগত পর্যায়ে এক্স্যাক্টলি যে আমার শারীরিক পরিশ্রম বাড়াতে হবে, তার আগে আমাদের বদঅভ্যাস যদি থেকে থাকে, আমাদের হয়তো সবার বদঅভ্যাস নেই, আমাদের একটা পার্সেন্টেজ পপুলেশনে বদঅভ্যাস আছে। বদঅভ্যাস ধূমপান, অ্যালকোহল বা আদার্স কোনো ড্রাগস, যারা যদি কোনো অ্যাডিকশন থেকে থাকে, এগুলো থেকে পরিহার করে আসতে হবে। তাকে বাঁচতে হলে অবশ্যই মানতে হবে এই উপদেশগুলোতে। তারপরে আমাদের যে আমরা যদি যে প্রত্যেকটা ক্যান্সারের যদি একটা একটা ধরে যদি আসি, এইগুলো যদি আমরা অর্গানাইজ করতে পারি, দেখা যাবে আমি বড় রকমের একটা ক্যান্সারের ঝুঁকি থেকে বাঁচতে পারবো। এটার একটা ইয়েও আছে, এটা একটা পরিসংখ্যান আছে। সেটা হচ্ছে আমি আমাদের যে পরিসংখ্যানটা দেখালাম, আমরা যদি 1/3 পপুলেশনকে আমরা ক্যান্সার প্রতিরোধ যদি আমরা অর্গানাইজড ওয়েতে করতে পারি, তাদেরকে আমরা ক্যান্সার থেকে রক্ষা করতে পারি। আমাদের কিছু হাই রিস্ক ফ্যামিলি আছে, যাদের কোলোরেক্টাল ক্যান্সার আছে, পায়ুপথের ক্যান্সার বা কোলনের ক্যান্সার যাদের আছে, তাদের এটা ফ্যামিলি প্রন হয়। প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, অ্যাঞ্জেলিনা জোলির গল্প আমরা সবাই জানি। তার মায়ের ব্রেস্ট ক্যান্সার, তার মার জেনেটিক দেখা গেল জেনেটিক মিউটেশন ছিল BRCA1-2। সে অ্যাক্ট্রেস হিরোইন অ্যাঞ্জেলিনা জোলি, সেও তার বডি চেক করলো যে তারও মিউটেশন আছে। এই মিউটেশন থাকার ফলে সে প্রোফাইলেকটিক্যালি, তার ক্যান্সার হওয়ার আগে সে 2 ব্রেস্ট সার্জারি করলো। 2 ব্রেস্ট সার্জারি করার ফলে সে ক্যান্সার মুক্ত হলো। এটা এক্সাম্পল হয় না, এটা হয়তো এক্সেপশন আছে। আমার কথাটা হচ্ছে, যদি আমি ওই BRCA টেস্টটা
ওই ব্রাকা টেস্টটা তো আমি করতে পারি, এটা তো আমার জন্য খুব বেশি বড় ইয়ে না। ব্রাকা টেস্টটা করতে পারলে যাদের ফ্যামিলিতে আছে তাদেরকে আমরা ইনভাইট করব, অবশ্যই তারা ব্রাকা টেস্ট করবে, ব্রাকা 1-2 টেস্ট করবে। যদি তার মায়ের না থাকে, যদি মায়ের ব্রেস্ট ক্যান্সার ছিল তার সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। লাং বা ফুসফুস আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমাদের ভেতরে যেই আমরা অক্সিজেনটা গ্রহণ করি, সেই অক্সিজেনটা এবং আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইডটা বের করে দিই, এই টোটাল কাজটা করে থাকে কিন্তু আমাদের লাং বা ফুসফুস। এই ফুসফুস যদি সুস্থ না থাকে তাহলে স্পেশালি কোভিডের সময় আমরা দেখেছি যে আমরা কতটা অসুবিধায় পড়ে যাই। সো যারা খুব যত্ন করে খাবারের তালিকাটা তৈরি নাও করেন তাদেরকেও অবশ্যই বলবো যে লাংয়ের প্রশ্বাসটা যেন সুস্থ থাকা যায়, সেই সুস্থতার জন্য খাবারের তালিকাটাকে একটু ব্যালেন্স রাখা জরুরি। কি খাবো এই লাংয়ের সুস্থতার জন্য, এই নিয়েই তো চিন্তা। লাংয়ের সুস্থতার জন্য আপনাকে খাদ্য তালিকায় খুব বেশি অনেক বেশি মডিফিকেশন আনতে হবে না। আমাদের চারপাশে যে পাওয়া যায় যেমন ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ওমেগা 3, এই ধরনের ছোট ছোট যে নিউট্রিয়েন্টগুলো আমরা চারপাশে পাই, সেই পুষ্টি উপাদানগুলোই কিন্তু আমাদের লাং ভালো রাখতে বেশ উপকারী। ভিটামিন সি পাওয়া যায় আমরা যদি অরেঞ্জ খাই, মাল্টা খাই, এগুলোতে কিন্তু ভিটামিন সি যথেষ্ট ভালো। আর লাং প্রসারিত করার জন্য লাংয়ের যে কোষগুলো আছে সেই কোষগুলোকে ভালো রাখার জন্য ম্যাগনেসিয়াম খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় একটু নাটস রাখতে পারেন। এছাড়া রাখতে পারেন খাদ্য তালিকায় একটু চিয়া সিড। অনেকেই শুধু ওজন কমানো বা ওজন নিয়ে যারা চিন্তা করছেন তারা চিয়া সিডের গুরুত্বটা জানেন, কিন্তু চিয়া সিডে কিন্তু যথেষ্ট ওমেগা 3 আছে, যেটি আপনার লাং ভালো রাখতেও হেল্প করে। সো প্রতিদিন নয়, অবশ্যই সেটি কতটুকু পরিমাণে খাবেন বা আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে একজন পুষ্টিবিদ বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। খাবারের তালিকায় রাখতে পারেন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ আপনি পালং শাক, স্পিনাচ বা পালং শাক আমাদের খাবারে প্রতিদিন না হলেও সপ্তাহে কিন্তু একটু রাখা প্রয়োজন। যদি আমরা একটু গাঢ় সবুজ শাকগুলোও রাখি সেটিও আমাদের জন্য হেলদি, তবে স্পিনাচটা আমাদের হার্টের জন্য বা লিভারের ফাংশনের জন্য, এমনকি লাং যেটা বলছিলাম সেটির জন্য কিন্তু বেশ ভালো কাজ করে। সো বিকেলে যারা কি খাবো না এরকম চিন্তা করছেন তারা কিন্তু স্পিনাচ স্যুপ খেতে পারেন। যাদের অনেক বেশি কোলেস্টেরলের প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্পিনাচ স্যুপটা খুব ভালো কাজ করে। অবশ্যই সল্টের বিষয় এবং অয়েলের বিষয়ে মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। এছাড়া আপনাকে সবসময় মনে রাখতে হবে যে অত্যাধিক ঠান্ডা বা অত্যাধিক গরম কোনটাই আমাদের শরীরের জন্য খুব বেশি যুক্তিযুক্ত না। অবশ্যই ওয়েদারের কথা মাথায় রেখে যদি একটু দেখেন যে একটু কোল্ড ওয়েদার আছে সে সময় একটু ওয়ার্ম ওয়াটার, একটু লিকওয়ার্ম ওয়াটার মানে কুসুম গরম পানি, এগুলো যদি আপনি খাদ্য তালিকায় রাখেন আমাদের ফুসফুসের প্রসারিত হওয়াটা অনেক সময় ভালো কাজ করে। এছাড়া যাদের দেখা যায় বিভিন্ন ধরনের অ্যালার্জি আছে, অ্যালার্জেটিক খাবারগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, কারণ প্রত্যেকটি মানুষেরই কিন্তু অ্যালার্জি কিন্তু এক একটা খাবারে এক এক রকম থাকে। ঠিক কোন খাবারে আপনার অ্যালার্জি আছে সেটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর তাছাড়া ফুসফুসের যত্নে থাকতে হবে, ডাস্টের ভিতরে বেশি না যাওয়া, মাস্ক ব্যবহার করা, এবং অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কোল্ড অ্যালার্জি থাকে, এই ধরনের প্রবলেমগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি করতে হবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। ব্রেস্ট ক্যান্সার যদি কারোর ফ্যামিলিতে থেকে থাকে সেক্ষেত্রে আসলে স্ক্রিনিংটা কবে থেকে শুরু করা উচিত, অথবা নর্মাল যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিংয়ের প্রয়োজনীয়তা আসলে কতটুকু? স্ক্রিনিংটা কি? স্ক্রিনিংটা হচ্ছে একটা অর্গানাইজড প্রোগ্রাম। অর্গানাইজড প্রোগ্রাম হচ্ছে যে আমরা একজন যাদের হাই রিস্ক ফ্যামিলি, মায়ের ব্রেস্ট ক্যান্সার, আমি এমন ফ্যামিলি পেয়েছি 9 জন পরিবারের ভাই বোন যারা আছে তাদের 7 জনের ক্যান্সার। মানে কত বড় ভয়ঙ্কর একটা, এটা ক্যান্সার ট্রিটমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড এক্সপেন্সিভ, এটা শুধু আমাদের দেশে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপেন্সিভ। ফলে এই 7 জন এই ক্যান্সার ট্রিটমেন্ট নিতে যেয়ে ওই পরিবারের কি পরিমাণ একটা ক্যান্সার ট্রিটমেন্ট করবো না তাও বলা যাচ্ছে না, ক্যান্সার ট্রিটমেন্ট করবো তার সামর্থ্যের একটা প্রশ্ন উঠে যাচ্ছে। ফলে হচ্ছে যে আমার এই জন্য স্ক্রিনিংটা আমার জন্য, মানে এই স্ক্রিনিংটা বেসিক্যালি আমাদের রাষ্ট্র কিছু অর্গানে করেছে। আমাদের যেমন আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হসপিটালে আমরা ব্রেস্ট আর জরায়ুর মুখের ক্যান্সারের আমরা স্ক্রিনটা সারা বছর আমরা করতেছি, ফ্রি করতেছি। এখন এইটা যদি যাদের পরিবারে ক্যান্সার আছে আমরা ইনভাইট করবো যে তারা আমাদের হাসপাতালে চলে আসবে, আমরা ফ্রি করে দিচ্ছি এই স্ক্রিনটা। স্ক্রিনিংটা হচ্ছে যে আমাদের 20 বছর থেকে 40 বছর পর্যন্ত, এটা আমাদের একটা পিরিয়ড টাইম ধরি আমরা। ব্রেস্টটা যদি আমরা 20 বছর থেকে আনতে পারি, স্ক্রিনিং ওটা 3টা টুলস আছে, 3টা টুলস। একটা টুলস হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, নিজের স্তন নিজে পরীক্ষা করবে প্রতি মাসে একবার। এইটা তাকে এটা সবাইকে, যাদের পরিবারে
ব্রেস্ট ক্যান্সার আছে বা ক্যান্সারের প্রবণতা ঝুঁকি অনেক বেশি, এবং যারা আমরা এই যে আজকের যে কথার মধ্যে আসলো, যারা এই রিস্কের মধ্যে পড়েছে, ওবেস, ইনঅ্যাক্টিভ, জি। মানে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নেই, ব্যাড হ্যাবিটস আছে, তারা অবশ্যই এটাকে ইনভাইট করবে, এটাকে গুরুত্ব সহকারে নিবে। অর্থাৎ ক্যান্সার প্রতিরোধের অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা অংশ কিন্তু হচ্ছে যে নিজের লাইফস্টাইল মডিফিকেশন করা। Lifestyle আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ক্যান্সার প্রতিরোধ নিয়ে এত বিস্তারিতভাবে আমাদেরকে বোঝানোর জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ম্যাক্সিমাম আশা করে হোপ করে যে হ্যাঁ তারা নর্মাল ডেলিভারি চায়, বাট আবার একটা পার্সেন্টেজের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করে যে আমি নর্মাল ডেলিভারি এটা কিভাবে হবে তাদের ধারণা নেই, অথবা হয়তো বা অনেক বেশি ব্যথা, এটা কি আসলে আমি করাতে পারবো কিনা। তো এই ব্যাপারগুলো কাটানোর জন্যই কিন্তু আসলে এই পেশেন্টগুলো আমাদের কাছে চেক আপে আসে, যেটা একটা অ্যান্টিনেটাল কেয়ার বা অ্যান্টিনেটাল চেক আপ বলা হয়। তো তখন কিন্তু আমরা তাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি যে এটা কিভাবে হবে এবং এটা নিয়ম আসলে এটা রুলস যে তাদেরকে জানাইতে হবে যে এই ডেলিভারিটা কীভাবে হবে, বা তখন উনি ব্যথাটা সহ্য হতে পারবেন কিনা, বা ব্যথাটা যে আমরা কমানোর চেষ্টা করতে পারি, কতক্ষণ ব্যথাটা থাকবে, এইসব নিয়েই তাদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং সেই সাথে নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।